নমস্কার। গত দুদিন ধরে আমি নায়ক দেখে সমাজ চেনা যায় সংক্রান্ত একটা তাত্ত্বিক আলোচনা করেছি। তাতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে মিথ্যা আইকন কোন সমাজে পূজিত হয় আর কিভাবে মানুষ ধীরে ধীরে তাদের এই বিভ্রান্তি থেকে সরে আসে এবং কী ধরনের উর্বর জমি পেলে মিথ্যা আইকনদের আবির্ভাব হয় এবং তারা লার্জার দ্যান লাইফ একটা ভাবমূর্তি গ্রহণ করেন। আজকে আমি ফলিত লেভেলে আমার নিজের রাজ্য এবং আমার স্বজাতিদের নিয়ে কথা বলবো এবং প্রসঙ্গক্রমে যদি দু একটা ব্যক্তিগত কথাও বলে ফেলি তো বলতে পারি। দেখুন, একদা বাঙালিকে বলা হতো ভদ্রলোক। এখন সবাই যে ভদ্রলোক ছিল তা নয়, কিন্তু শহুরে মধ্যবিত্ত শিক্ষিত একটা খুব বড় শ্রেণীর বাঙালির পরিচয় ছিল আমরা ভদ্রলোক। আমি যেহেতু বছর 10 প্রায় দিল্লি শহরে কাজ করেছি একটা বাংলা দৈনিকেই, অথচ যে সম্মান যে শ্রদ্ধা সহকর্মী রাজনীতিবিদ ইত্যাদিদের কাছ থেকে পেয়েছি তাতে সত্যিই মনে হতো যে বাঙালি হিসেবে আমি গর্বিত। সেটা তো প্রায় 85-93 সালের কথা। আজকে আমি নিজেকে ভদ্রলোক দাবি করতে পারবো না। করার আগে 10 বার আমাকে ভাবতে হবে, কেননা একটা অধঃপতিত জাতির তে নিজেরকে ব্যতিক্রমী বলার মধ্যে একটা অহংকার আছে। সেই অহংকারটা আমি বর্জন করতে চাই, কেননা আমাকে ইতিমধ্যেই আমার শ্রোতা বন্ধুরা অনেকে বলেছেন যে আপনিও কম সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন না। দেখুন, আমার কোনো সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি কোনো কমপ্লেক্সই নেই। যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের বোধ বুদ্ধি, এবং দুর্ভাগ্যজনকভাবে, এখন বলছি দুর্ভাগ্যজনকভাবে, আমার জন্ম, বড় হয়ে ওঠা, কাজকর্ম, পেশা জীবনের 2/3 এমনভাবে এমন সময়ে এমন মহারথীদের দেখে কেটেছে যে আমি চাই বা না চাই একটা বেঞ্চমার্কিং করার প্রবণতা সবসময় আমার সঙ্গে আমার মনে গজগজ করতে থাকে। দেখুন, আমি জন্মেছি জওহরলাল নেহরুর ভারতে আর বিধানচন্দ্র রায়ের পশ্চিমবঙ্গে। তারপর থেকে এই বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত যত মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে অনেককে ব্যক্তিগতভাবে চিনেছি, জেনেছি। আর এখন যদি তুলনা টানি তাহলে ফলাফল কি হবে সেটা আপনারা খুব ভালো জানেন। দেখুন, আমি সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, ঋতু গুহ এদের লাইভ অনুষ্ঠান দেখেছি। শম্ভু মিত্রর নাটক দেখেছি সারা রাত লাইনে অপেক্ষা করে। শের আফগান চরিত্রে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আমরা স্কুলেই তাকে ডেকে এনেছিলাম। এবং সাংবাদিকতায় কাদের দেখেছি সে তো আপনারা জানেনই। আমি তপন সিনহাকে দেখেছি, আমি সত্যজিৎ রায়কে দেখেছি, মৃণাল সেনকে দেখেছি, কত নাম বলবো। তার ফলে কি হয় আমার সমস্যা, যখনই আমি আজকের পরিস্থিতি বা আজকের কোনো চরিত্রের বিচার করতে যাই একটা বেঞ্চমার্কিং আমার মধ্যে প্রায় অটোমেটিক্যালি চলে আসে।
আর আইনের জগৎ, যাকে নিয়ে এত কোলাহল। দেখুন, আমি ননি পালকিওয়ালা, রাম জেঠমালানি, আর আমাদের ঘরের কাছে অশোক সেন, সোমনাথ চট্টোপাধ্যায়, সমরাদিত্য পাল, অনিন্দ মিত্র, এদেরকে আমি বহু কাছে থেকে দেখেছি। এদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কও ছিল বা আছে। সুতরাং এই আইন টাইনের ক্ষেত্রে এরণ্ড যদি নিজেকে বৃক্ষ বলে প্রমাণ করতে চেষ্টা করে, তাহলে আমি এরণ্ডকে এরণ্ডই বলবো। কেননা এরণ্ড আর যাই হোক বৃক্ষ হয় না। এখন আমি এই ভদ্রলোক শব্দটা বাঙালিদের ক্ষেত্রে কেন ব্যবহৃত হতো এবং কি বোঝাতো, বিশেষ কিছু করতে হবে না। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার ঈশ্বর চক্রবর্তী চরিত্রটা আরেকবার দেখে নেবেন। যারা দেখেছেন মনে আছে তাদেরকে বলছি না, যারা দেখেছেন অথচ ভুলে গেছেন বা দেখেননি তাই মনে করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি। ইনি কে ছিলেন? ইনি একজন প্রাক্তন স্কুল শিক্ষক, যিনি অনর্গল রবীন্দ্রনাথ বলে যেতে পারেন, তার কবিতা আবৃত্তি করতে পারেন, নিজেও কবিতা লেখেন, এবং প্রথম দৃশ্যেই দেখা যায় যে তিনি একটা রিফিউজি কলোনিতে বাচ্চাদের সামনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবৃত্তি করে শোনাচ্ছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি নীতি বা নৈতিকতার প্রশ্নে কোনো রকম আপোষ করতে রাজি ছিলেন না, এবং সেই কারণেই তিনি কোনো কারখানায় চাকরি করতে চাননি। কেননা কারখানায় চাকরি মানেই তার মনে হয়েছে দুর্নীতির সঙ্গে আপোষ করা, এবং সেই কারণেই তিনি একটা অনাথ শিশু যার নাম ছিল সীতা, তাকে তিনি প্রতিপালন করতে শুরু করেন নিজের কন্যার মতো। এবং একই সঙ্গে তিনি ক্লাসিক্যাল মিউজিক ভালোবাসেন, থিয়েটার ভালোবাসেন, লিটারেচার ভালোবাসেন, এবং শেষ পর্যন্ত কাবুলিওয়ালা নাটক দেখেন, রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গান, আর জীবনটাই সমর্পণ করলেন শেষ পর্যন্ত যাতে সীতার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। কোনো একটি দৃশ্যে এই ঈশ্বর চক্রবর্তী সীতাকে বলছেন, আমি ইংরেজিতে ট্রান্সলেট করে বলছি, উই আর নট জাস্ট সার্ভাইভার্স, উই মাস্ট লিভ উইথ ডিগনিটি। আমরা যে বেঁচে আছি এটাই বড় কথা নয়, সম্মান নিয়ে বেঁচে আছি কি না সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এত চমৎকারভাবে একটি চরিত্রের মধ্যে দিয়ে ভদ্রলোক শব্দটির ব্যঞ্জনা আর কেউ দিতে পেরেছেন বলে ছবিতে তো দিতে পারেননি। এছাড়া সাহিত্যে ভদ্রলোক প্রচুর আছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। এখন আমরা সেই ভদ্রলোকের অবস্থান থেকে কোথায় এসে পড়েছি? দেখুন, প্রথম ধাক্কা ছিল আমাদের অঙ্গবিচ্ছেদ, যার ফলে এই রাজ্যে বহু জায়গায় রিফিউজি কলোনি গড়ে উঠেছিল। তারপরে 1950-এর দশক দেখেছে শহুরে মধ্যবিত্ত মানুষের সংগ্রামের কাহিনী, আর 60-এর দশক থেকে অধঃপাতের শুরু। কিরকম ভাবে? অর্থাৎ নৈতিকতা অবক্ষয়ের শুরু, যে কারণে যে সীতার জন্য মরণপণ করেছিলেন ঈশ্বরবাবু, তাকে দেখা যায় পতিতাবৃত্তি গ্রহণ করতে এবং ঈশ্বরবাবুকে আত্মহত্যা করতে। এখন আমি এই গল্পের মধ্যেই থাকছি,
48 সালে ঈশ্বর এবং সীতা ইস্ট বেঙ্গল থেকে পালিয়ে এলো। ঈশ্বরবাবু তার পৈতৃক বাড়ি, ঘর, দৌড়, চাকরি, সামাজিক প্রতিপত্তি সব কিছু হারালেন। আর তখন ভদ্রলোক পরিচিতিটা শুধু শিক্ষার সঙ্গে জুড়ে ছিল তাই নয়, ল্যান্ড, জমি এবং লিগেসি, উত্তরাধিকার এবং জমি, এই দুটোর সঙ্গেও ওতপ্রোতভাবে মিলেছিল। এখন যখন তাকে একটা কারখানায় চাকরি দেওয়া হলো, কেউ একজন দিলেন একটা ক্ল্যারিক্যাল পোস্ট, যাতে ঘুষ দেওয়া নেওয়া করতে হবে, ঈশ্বর বললেন, আই উইল নট সেল মাই সোল। তার মানে কি হলো? তার মানে তার দারিদ্র ক্রমশ বাড়তে বাড়তে আরো বাড়তে বাড়তে একটা অসহ্য সীমার রেখা অতিক্রম করে গেল। কিন্তু তাও তিনি দমলেন না, কেননা তিনি জানতেন যে নৈতিক শুদ্ধতা আর অর্থনৈতিক আত্মহনন দুটো একই ব্যাপার। তারপরে সীতা বিয়ে করলো একটা নিম্ন জাতের ছেলেকে, তার নাম বিনু। আর সবশেষে জীবনের সংগ্রাম চালিয়ে যেতে তাকে পতিতাবৃত্তি গ্রহণ করতে হলো। ঈশ্বরবাবু তাকে তার শেষ দেখা এবং চিনতে পারেন ওই পতিতালয়ে গিয়ে, এবং তার মনে হলো ভদ্রলোকের মেয়ের তাহলে এই দশা হয়েছে। হতাশ, অবসন্ন, দিগ্ভ্রান্ত ঈশ্বরবাবু আত্মহত্যা করলেন। শেষ যে ছবির দৃশ্যটা সেখানে দেখা যাচ্ছে, তার শরীরটা একটা জানলার ধার দিয়ে কিছু একটা লাগিয়ে ঝুলছে। তার ভদ্রলোক স্পিরিট সম্পূর্ণভাবে ধ্বংস। এখন এই যে ভদ্রলোক হবার একই সঙ্গে আনন্দ এবং আত্মত্যাগ এবং নৈতিকতার সঙ্গে থাকা, এই রকম চরিত্র ঘরে ঘরে ছিল। আমরা তো এখন রসিকতা করে উদাহরণ দিই, কিন্তু তখন সেগুলো রসিকতা ছিল না। যখন সেই বিখ্যাত মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিল কোনো এক পথচারী যে স্যার, স্টার থিয়েটারটা কোথায়? স্টার থিয়েটার ভদ্রলোকের গন্তব্য হতে পারে বলে তিনি মনে করতেন না। তিনি বললেন, জানি না। তারপর কিছু দূর এগিয়েই তার মনে হলো, আরে বাবা, আমি তো মিথ্যে বলে ফেললাম। আবার ডাকলেন, এই শোনো শোনো শোনো। ছেলেটি আবার এলো। আসার পর তিনি বললেন, জানি কিন্তু বলবো না, বলে আবার গটগট করে চলে গেলেন। এখন এর মধ্যে হয়তো কিছুটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। তার কারণ ডিগনিটি একমাত্র জীবনের সম্বল, এতে এইরকম একটা বিশ্বাস আসলে কতটা প্র্যাকটিক্যাল তা নিয়ে একটা দ্বন্দ্ব থেকেই যায়। এখন যদি আমরা এই সুবর্ণরেখাকে একটা মেটাফর হিসেবে নিই, তাহলে দেখব যে আমাদেরও একটা সুবর্ণ রেখা ছিল। সেই সুবর্ণ রেখা ছিল আশার, সমৃদ্ধির, এবং তার জায়গায় এখন কি হাল হয়েছে আপনারা জানেন। আমি আপনাদের
হরিপ্রসাদের ড্রিম অফ ফ্লাইট ছিল একটা এরোপ্লেনের খেলনা। ভদ্রলোকের অ্যাসপিরেশন দেখা গেল বাস্তবের রুক্ষ মাটিতে এসে মুখ থুবড়ে পড়ল। রবীন্দ্রনাথের গান ছিল আমাদের সাংস্কৃতিক নোঙর, যে গান রিফিউজি ক্যাম্পেও গাওয়া হতো, ব্রথেলেও গাওয়া হতো। আর এই যে ধরুন আমরা যদি সুবর্ণরেখাকে একটা প্রফেসি হিসেবে নিই, তাহলে দেখতে হবে যে 1965 থেকে 2025 প্রথমে এলো নকশালদের ভায়োলেন্স, তারপরে এলো ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, রিফিউজি ক্রাইসিস, কালচারাল ডিক্লাইন, আর এখন এনসিআরবির রিপোর্ট বলে শুধু পলিটিক্যাল মার্ডারই 400% বেড়েছে। অর্থনীতিতে কি প্রলয় কাণ্ড যে ঘটছে সেটা আমি মাঝে মাঝেই বলে থাকি, আজকে আর বলছি না। রিফিউজি ক্রাইসিস এখন অন্য একটা চেহারা নিয়েছে, সম্পূর্ণ ধর্মীয়। এমনকি দুর্গাপুজোও রাজনৈতিক ফান্ডিংয়ে পালিত হচ্ছে। তার মানে কি? তাহলে আমরা ঈশ্বরবাবুকে শেষ ভদ্রলোক হিসেবে অবশ্যই চিহ্নিত করতে পারি। এমন একজন ভদ্রলোক যিনি লেখাপড়া জানেন, নীতি নৈতিকতা মানেন এবং আনখসির সাংস্কৃতিক, অথচ তার নিজের আদর্শ এবং জীবনবোধই শেষমেশ তার বিনাশের কারণ হয়ে উঠল। এখন এই যে একটা অনমনীয় মনোভাব, এই অনমনীয় মনোভাব একদিক থেকে দেখলে খুব প্রশংসার যোগ্য, কিন্তু আবার কোথাও যেন মনে হয় একেবারেই অবাস্তব। তার মানে সুবর্ণরেখা আসলে ভদ্রলোকের সেলিব্রেশন নয়, ভদ্রলোকের অন্ত্যেষ্টির গল্প। এখন আজকের দিকে যা হচ্ছে সেসব জিনিসের দিকে তাকিয়ে আমরা মনে হয় যে আমার বাবা বলতেন আমরা ভদ্রলোক, সেই জন্যেই আমরা সর্বাগ্রে আত্মমর্যাদার ডিগনিটিকে স্থান দিই এবং তার জন্য মরতেও প্রস্তুত। সুতরাং ভদ্রলোকের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাঙালির আত্মারও মৃত্যু হয়েছে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি মনে করি। এখন কেন এমন হলো? দেখুন, একের পর এক ঝঞ্ঝা, 47-এ পার্টিশন, তারপরে রিফিউজিদের স্রোত, ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি। এখন ধীরে ধীরে দেখা গেল যে রাজ্যটা দেশের জিডিপির 30% একা উৎপাদন করত, সে এখন কত 2-3% করে কিনা আমি বলতে পারবো না। এক সময় কলকাতা বন্দর ছিল একেবারে একটা খুব লোভনীয় গন্তব্য দেশ বিদেশের জাহাজের কাছে। কলকাতা বন্দর এখনো আছে বটে, কিন্তু ওই আছেই। এখন ইকোনমিক ফাউন্ডেশন যদি ডেস্ট্রয়েড হয়ে যায়, তাহলে একটা সমাজের বা জাতির নোংর করার মতো আর কিছু থাকে না। এই যে আমরা 1960 থেকে 1991 একটা শিল্প বিরোধী বাঙালির মূর্তি স্থাপন করলাম, ল্যান্ড সিলিং অ্যাক্ট করলাম এবং
ইংরেজিকে বিসর্জন দিলাম পাঠ্যক্রম থেকে, তার ফলে কি হলো? তার ফলে যা হয়েছে সেটা আজকে আমরা বুঝতে পারছি। এখন তার ফলে কি হয়েছে? একটা সময় ছিল যখন আমরা অন্য রাজ্যকে সাবসিডাইজ করতাম, এখন মনে হয় যেন অন্যেরা আমাদের সাবসিডাইজ করলে ভালো। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বছরে মাত্র 2.1%। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কার্যত নেই বললেই চলে। আগে 1980-র দশকে গড়ে বছরে 300টা করে শিল্প ধর্মঘট হতো। এই যে পুঁজির পলায়ন, তার সূচনা হয়েছিল ওই সময়। লেফটের হাতে আমরা দেখেছি ক্যাডার রাজ, ক্যাম্পাস ভায়োলেন্স, জেএনইউ এর টাইপ মিলিটেন্সি। টিএমসি এর রায় আমরা দেখলাম কি? এসএসসি স্ক্যাম, 400% বেশি রাজনৈতিক হত্যা, 4.5 লক্ষ কেস পেন্ডিং হয়ে পড়ে আছে কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে আমরা রইলাম না। আমরা এক সময় আড্ডা দিতাম, এখন হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করি। আরজি করের চাইতে 100% কম কোনো ঘটনা ঘটলে বাংলার নাগরিক সমাজ উথাল পাথাল হয়ে যেত। আরজি করে তার একটা ঝলকানি দেখেছি, তার বেশি কিন্তু কিছু নয়। আর পুজো রাজনীতির সঙ্গে হাত মিলিয়ে শাসকের বদান্যতায় অনুষ্ঠিত হচ্ছে, এ দৃশ্য বাঙালি কখনো দেখেইনি। আর ইংরেজি তুলে দেওয়ার ফলে কি হলো? আজকের পৃথিবীতে আমাদের আইসোলেশনের রাস্তাটা একেবারে মসৃণ হয়ে গেল। কেননা আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, ইংলিশ হ্যাজ এমার্জড অ্যাজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ দিস ওয়ার্ল্ড। তারপরে এলো লিডারশিপ ভ্যাকুয়াম। আমরা বাঙালিরা অনেকটা ইংরেজদের মতো উই লিভ অন আওয়ার পাস্ট, না করে উপায় বা কি বলুন। আমাদের অতীত খুব গৌরবোজ্জ্বল, আমাদের এই ছিল, সেই ছিল, এই ছিল, রেনেসা আমরা করেছি, রবি ঠাকুর আমাদের এখানে জন্মেছেন, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র, গড়গড় গড়গড় করে আমরা নাম বলে যেতে পারি। আর এখন কি পাচ্ছি? দুয়ারে সরকারের আর সামান্য কিছু টাকা। আগে বাঙালি প্রায়োরিটি দিত শিক্ষাকে, শিল্পকে, শিল্প মানে নট সংস্কৃতির শিল্প, এবং সংস্কারকে। এখন ভোট ব্যাংক, সাবসিডি আর সারভাইভাল। আগে আমাদের বাঙালি একটা শ্রেষ্ঠ নিদর্শন ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি একদিন কিঞ্চিত পান দান করে বিদ্যাসাগরের বাড়ির আড্ডায় বুক চিতিয়ে বললেন, পেত্রার্ক যদি ল্যাটিনে সনেট লিখতে পারে, তাহলে আমিও বাংলায় লিখতে পারি। হে অঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে আবোধ আমি অবহেলা করি। অর্থাৎ সেই বাঙালি নিজেকে বেঞ্চমার্ক করত উইথ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আজকের বাঙালি যদি ওড়িয়া কিংবা অহমিয়াদের সঙ্গে বেঞ্চমার্ক করতে যায়, লজ্জায় মাথা গোজার কোনো জায়গা পাবে না। সুতরাং আমরা যখন উত্তরোত্তর অধোগামী, তখন যারা একসময় বাঙালিদের নাম শুনলে
তাদের অটোমেটিক্যালি দুটো হাত কপালে উঠে আসতো, তারা আমাদের করুণা করে। বাঙালি বলে পরিচয় দিতে অনেক অনাবাসী বন্ধুর কাছে শুনেছি তাদের রীতিমতো লজ্জা করে। আর আমরা আমাদের অতীতটা উজ্জ্বল, বর্তমান তো ভয়ঙ্কর, আর ভবিষ্যতের ছবিটা যে আরও কত ভয়ঙ্কর হবে আমরা সেটা কিছুই জানি না। সুতরাং এমন একটা সমাজ যেখানে রাজনীতি করাই হচ্ছে অন্ন সংস্থানের একমাত্র উৎস, যেখানে চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, সেই সমাজে আইকন কারা হবেন? আমি কারুর বিরুদ্ধে কিছু বলছি না, একবার ভেবে দেখবেন তো। আজকের বাঙালির আইকন হচ্ছে তিনজন ব্রাহ্মণ সন্তান। একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তৃতীয় জনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই যে আমার যে রেকারিং থিম অফ দিস ডিসকাশন, নায়ক দেখে সমাজ চেনা যায়, আমাদের এই সোকল তিন মিথ্যা আইকনকে দেখে আমরা বুঝতে পারি আজকে কোথায় দাঁড়িয়েছি। নৈতিকতাহীন, কাণ্ডজ্ঞানহীন, বোধবুদ্ধিহীন দর্শকের ভূমিকায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একমাত্র কাজ হচ্ছে হাততালি দেওয়া। এই যে বাঙালির সমাজের বিবর্তন, বাঙালির চরিত্রের বিবর্তন, এর থেকে মুক্তি কবে আসবে সেটা যদি আমি জানতাম তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করতাম। অবশ্য ভালো হোক আর মন্দ হোক, একদিন তো আসবে যেদিন মানুষ তার ভুল বুঝতে পারবে। মানুষ বুঝবে যে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী করে তারা কি সর্বনাশ ডেকে এনেছে, কিংবা একজন আপাদমস্তক মিথ্যাবাদী ক্রিকেটারকে মাথায় করে নেচে কুদে আমরা কি ভুল করেছি। এবং গালাগাল খবর জেনেই বলছি যে আমরা হাইকোর্টের আরও একজন এরণ্ডকে বৃক্ষ বলে ভুল করেছি, করছি, করে যাব। যত দ্রুত এই মায়োপিক ভিশন থেকে আমাদের মুক্তি হয় ততই রাজ্যের মঙ্গল, বাঙালির মঙ্গল। ভালো থাকবেন, নমস্কার।